শহীদের এই রক্তগুলো অভিশাপ হয়ে তাদেরকে ধ্বংস করে ছাড়বে। আজকে প্রতিবাদ করতে গেলে, জুলাইয়ের প্রোগ্রাম করতে গেলে বিভিন্ন জায়গায় হামলা করে চোখ উপড়ে ফেলা হচ্ছে। অথচ যারা এই চোখ উপড়ে ফেলছে এই মানুষগুলোকে আওয়ামী ফ্যাসিবাদের আমলে রাস্তায় আমরা দেখতে পাই নাই। শেখ হাসিনার একটা চুল পর্যন্ত তারা নড়াতে পারে নাই। একটা বালুর ট্রাক লড়াতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সেদিন ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিল, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ তারা বিশাল বিপ্লবী হয়েছে, আজ তারা মানুষকে হত্যা করছে, আজ তারা সীমাহীন লুটপাট করছে, আজ তারা ফ্যাসিবাদকে তোষণ করে ফ্যাসিবাদের পুনর্বাসনের আস্থানা তারা তৈরি করে দিচ্ছে। আমরা তাদের প্রতি ধিক্কার জানাই, লজ্জা জানাই। তাদের এই মসনদ একদিন অভিশাপের কারণে তছনছ হয়ে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। শহীদের এই রক্তগুলো আজ বৃথা যেতে চলেছে। প্রতিটি জায়গায় মানুষ খুন হচ্ছে। 3 মাস 4 মাস যেতে না যেতেই হাজারের অধিক মানুষকে নির্বিচারে হত্যা করা হলো। মানুষ অপেক্ষায় আছে, তাদেরকে প্রতীক্ষার প্রহর গুনছে মানুষ, তাদেরকে সময় দেয়া হচ্ছে। এখনও যদি তারা রাস্তায় ফেরত না আসে, সঠিক পন্থায় ফেরত না আসে, তাহলে এর সমুচিত জবাব তাদের জন্য অপেক্ষা করছে। এমন জবাব তাদের দেয়া হবে, এটা হবে জুলাই বিপ্লবের চাইতেও ভয়ঙ্কর জবাব তাদেরকে প্রদান করা হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে আজকে যারা ম্লান করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এই শহীদ মায়েদের চোখের কান্না, শহীদ পিতার আর্তনাদ, সন্তান হারা এই বেদনাগুলো, চোখের পানিগুলো একদিন অভিশাপ হয়ে তাদের মসনদগুলোকে তছনছ করে ছাড়বে ইনশাআল্লাহ। আজকে শহীদের এই রক্তের সাথে বেঈমানি করা হচ্ছে। সহস্র শহীদেরা যারা রাস্তায় নেমেছিল, আপনাদের মনে আছে এই বিপ্লবের ডাক যখন দেয়া হয়েছিল তখন উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য। যেই বৈষম্যহীন সমাজে অন্ধ দলীয়করণ, কোটা প্রথার মধ্য দিয়ে সমাজ ব্যবস্থাকে বিকলাঙ্গ করে দেওয়ার জন্য সকল প্রকার চক্রান্ত এখানে করা হয়েছিল। এখানে আপনারা জানেন 30% মুক্তিযোদ্ধা কোটা দেয়া হয়েছিল, যেখানে মুক্তিযোদ্ধাদের অধিকাংশই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু স্বাধীনতার 50 বছর পরে এসে 30% মুক্তিযোদ্ধার কোটার নামে চাকরি ক্ষেত্রে তাদের দলীয় নেতাকর্মীদেরকে পদায়ন করার জন্য আওয়ামী ফ্যাসিবাদ 56% কোটার বন্দোবস্ত তারা করেছিল। দারিদ্র্যপীড়িত, সুবিধা বঞ্চিত এই সমাজে মানুষেরা যখন চাকরির জন্য হাহাকার করছে, একটি ক্ষুদ্র চাকরি জোগাড় করতে গিয়ে যখন নেতাকর্মীদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, হাত ধরতে হয়, পা ধরতে হয়, মিছিল করতে হয়, ইউনিভার্সিটিগুলোতে যখন মেধার চর্চা হয় না, গণরুম গেস্ট রুম করে নেতাদের পদলেহন করার জন্য যাদেরকে বাধ্য করা হয়, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মূল্যায়ন না করে এই মেধাবী শিক্ষার্থীদেরকে তিলে তিলে নষ্ট করে দেয়া হচ্ছিল। রাজনীতির নামে গণরুম গেস্ট রুমে উঠিয়ে নেতাদের পিছনে স্লোগানে মুখর করতে হতো। নেতাদের দুশ্চরিত্রের কালিমাগুলো লেপন করার জন্য, কালিমাগুলো মুছে দেওয়ার জন্য নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে ক্যাম্পাস আঙিনাগুলোকে কলুষিত করা হয়েছিল। সেই সমাজ কাঠামোকে ভেঙে দিয়ে আমরা একটা সুন্দর সমাজ চেয়েছিলাম। সেজন্য সেদিন রাস্তায় দাঁড়িয়েছিল শহীদ আলিফ, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, নাম না জানা অসংখ্য শহীদেরা। তারা কোনো কোটা চায় নাই। এখানে যারা শহীদ হয়েছিল তাদের অধিকাংশই ছিল শ্রমজীবী, ব্যবসায়ী, দিনমজুর, খেটে খাওয়া মানুষগুলো শহীদ হয়েছিল। ছাত্র শহীদ হয়েছিল মাত্র 200 জন। 1200 যে মানুষ শহীদ হলো, তাদের আকাঙ্ক্ষা এমন ছিল না যে তারা একটা সরকারি চাকরি পাবে, কিন্তু তারা দাঁড়িয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে। যে সীমাহীন লুটপাট এই বাংলাদেশে চলতো, ইন্টারিম গভর্নমেন্টের সময় শ্বেতপত্রে প্রকাশিত হয়েছে, বলা হয়েছে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে, যা বাংলাদেশের এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট 20 কোটি মানুষের জন্য যে উন্নয়ন বাজেট করা হয় তার 7 বছরের উন্নয়ন বাজেটের সমান টাকা শুধু দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছিল। উন্নয়নের নামে যে লুটপাট করা হয়েছিল, এই লুটপাটে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছিল।
এক একটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা, এক ইসলামী ব্যাংক থেকে ৮৬,০০০ কোটি টাকা লোপাট করে ব্যাংককে দেউলিয়া করে দেওয়া হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে। জনগণের মূলধনগুলো ফেরত দিচ্ছে না, তাদের আমানত রেখেছে, সেই আমানতের টাকা নিতে গেলে আজকে তাদেরকে পুলিশ দিয়ে মারা হচ্ছে। এই টাকাগুলো কোথায়? জনগণের কষ্টার্জিত টাকা। রাস্তায় দাঁড়িয়ে তারা এখন বলছে আমার বাবার চিকিৎসা করাবো, আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, আমার ছেলে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে, আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে, তার চিকিৎসা করাবো। অথচ ব্যাংকে গেলে আমি যে টাকা রেখেছি, আমি কোনো ভিক্ষা চাই না কারো কাছে, অনুগ্রহ চাই না, অনুকম্পা চাই না, আমার কষ্টার্জিত শ্রমে ঘামে জমানো টাকাগুলো ব্যাংক থেকে কে নিল, সেই টাকা আমাকে ফেরত দিতে হবে। এই কথাগুলো যখন বলছে তখন তাদেরকে আবার লাঠি দিয়ে পেটানো হচ্ছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে পুলিশ দিয়ে পিটিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়া হচ্ছে। স্বাধীন বাংলাদেশের এমন লুটতরাজ করা হয়েছে যার ছাপ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। জুলাইয়ের শহীদেরা, বিপ্লবীরা সেই অন্যায়, দুঃশাসন, জুলুমের বিরুদ্ধে সেদিন দাঁড়িয়ে গিয়েছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়ে বলেছে কোনো রক্তচক্ষুর পরোয়া আর করি না, আমরা গোলামি আর চাই না, আজাদি চাই, দিল্লির কোনো দাসত্ব আমরা মেনে নেব না, আমরা বাংলাদেশ পন্থার রাজনীতি চাই, দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জীবন দেব, কারো পদলেহন করব না। যে শকুন আমাদের লাল সবুজের পতাকাকে আজ খামচে ধরে আছে, সেই পতাকাকে উদ্ধার করার জন্য প্রয়োজনে জীবন দেব, পিছপা হব না, দাঁড়িয়ে যাব। তারা দাঁড়িয়ে গিয়েছিল, জীবন দিয়েছিল, রিজিমের পরিবর্তন হয়েছে, কিন্তু কাঠামোগত দিকগুলো সব আগের মতোই বন্দোবস্তগুলো রয়ে গিয়েছে। আমরা বারবার বলেছিলাম পুলিশকে রিফর্ম করতে হবে, দুদককে রিফর্ম করতে হবে, নির্বাচন কমিশনকে রিফর্ম করতে হবে, বিচারালয়কে স্বাধীন করতে হবে, আইসিটি স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি ইন্টারিম গভর্নমেন্টের সময় সকল রাজনৈতিক দলগুলো একসাথে হয়ে যে জুলাই চার্টারে তারা স্বাক্ষর করে বলেছিল বাংলাদেশ নতুনভাবে আমরা সাজাবো, আর কোনো ফ্যাসিস্ট আর কাউকে স্বৈরাচার হয়ে উঠতে আমরা দেব না, এই শপথ তারা নিয়েছিল সংসদ ভবনে, সকলে সংসদের সামনে দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে একসাথে হয়ে তারা সেদিন স্বাক্ষর করে বলেছিল আমরা জুলাই চার্টার অক্ষরে অক্ষরে পালন করব। তারা সেদিন বলেছিল আপনারা হ্যায়ের পক্ষে রায় দিন, দয়া করে হ্যায়ের পক্ষে রায় দিন, আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিচ্ছি, রাষ্ট্রকে আমরা বিনির্মাণ করব। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি জাতির সাথে তারা প্রতারণা করেছে। তারা ক্ষমতায় আসার পরে জাতির সেই বহুল আকাঙ্ক্ষিত ৭০% মানুষ যে হ্যায়ের পক্ষে ভোট দিল, সেই হ্যায়ের রায়কে তারা বাস্তবায়ন না করে নিজেদের খায়েশ পূরণের জন্য বাংলাদেশের প্রতিটা সেক্টরগুলোতে, স্বাধীন সেক্টরগুলোতে তারা সীমাহীন লুটপাট, দলীয়করণ আর নিজেদের পরিবারতন্ত্র কায়েমের জন্য এখন উঠে পড়ে লাগছে। বাংলাদেশের স্বাধীন 12টি প্রতিষ্ঠানগুলোকে নিজের দলীয় কর্মী বাহিনী বসিয়ে লুটপাটের স্বর্গরাজ্যে তারা পরিণত করেছে। সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন দিচ্ছে না, যারা নির্বাচনে ইলেকশন করে হেরে গিয়েছে তাদেরকে এখন সিটি কর্পোরেশনে বসানো হয়েছে। জনগণের অধিকার নাই, প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি, একটা বিল্ডিং করতে গেলে তাদের কাছ থেকে রড, সিমেন্ট, বালু কিনতে হবে, চাঁদাবাজির এক আখড়াখানায় পরিণত করছে। দখল বাণিজ্যের সীমাহীন দখল বাণিজ্য তারা করছে, নিয়োগ বাণিজ্য করছে, প্রতিটা জায়গায় নিজের দলীয় বাহিনীগুলো বসিয়ে রাখছে। আমরা সরকারের শুভাকাঙ্ক্ষী, আমরা বারবার বলেছি আপনাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার জন্য সহযোগিতা করতে চাই, আর বাংলাদেশ বিপথে না যাক, আর কোনো স্বৈরাচারের জন্ম না হোক, আপনাদের সহযোগিতা করতে চাই। কিন্তু তারা সহযোগিতা নিতে চায় না, তারা স্বৈরাচার কায়েম করতে চায়, স্বৈরতন্ত্র কায়েম করতে চায়। তারা মনে করছে বাংলাদেশে ক্ষমতায় আসছে আজীবন তারা এই ক্ষমতায় টিকে থাকবে। আপনারা দেখেছেন গণভোটের রায়ে জনগণ, আমরা ভোট দিয়েছি, আপনারা ভোট দিয়েছেন, সেখানে আপনি আমি ম্যান্ডেট দিয়েছিলাম দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। এই দুর্নীতি দমন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করে তাহলে কেউ আর দুর্নীতি করতে পারবে না। দুর্নীতি যারাই করবে তাদেরকেই দুর্নীতি দমন কমিশনের অধীনে বিচারের মুখোমুখি হতে হবে, সেটা জুডিশিয়ারি হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক, অথবা ডিফেন্স ফোর্সের কেউ হোক। সেই অ্যাক্টগুলো তারা ল্যাপস করে দিয়েছে। দুর্নীতি দমন কমিশন তারা স্বাধীন করতে চায় না। নির্বাচন কমিশনে নিজেদের লোক কিছুদিন আগে বসিয়েছে,
একেবারে দলীয় লোক, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে যাতে তারাই ক্ষমতায় যেতে পারে এজন্য তারা বন্দোবস্ত করেছে। 2টা উপনির্বাচন তারা করেছে, শেরপুরে করেছে একটা, বগুড়ায় করেছে একটা। তারা বুঝিয়ে দিয়েছে সামনের যে কোনো নির্বাচনে বিএনপি আবার কেমন নির্বাচন করতে পারে, সেই মাগুর মার্কা নির্বাচনের আবার পুনরাবৃত্তি বাংলাদেশে তারা শুরু করেছে। বাংলাদেশের এই রক্তের দাম তাদের কাছে এই কারণেই নাই। 1971 সালে আপনারা জানেন মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল, স্বাধীনতা যুদ্ধের শুরুর পূর্বেই 26 তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল 26শে মার্চ। 25শে মার্চ সেদিনই শেখ মুজিব লাপাত্তা, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। তাজউদ্দিন আহমেদ তার নিজের বইয়ে, তার মেয়ের লেখা বইয়ে বলা হয়েছে, তাজউদ্দিন আহমেদ নিজে বলেছে, নেতা আপনি এখানে থেকেন না, আপনাকে গ্রেপ্তার করা হবে। তিনি সেদিন বাসায় থেকেছেন, আরামসে হাঁটছেন। তার ধান্দাই হচ্ছে তাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যাক, এরপরে জনগণ যুদ্ধ করে যা পারে মরুক বাসুক, যে বেঁচে থাকবে তারপরে আমি এসে ক্ষমতায় নেব। অবস্থা তাই হয়েছে। 9 মাস 10 মাস যুদ্ধ চলাকালীন সময় তার কোনো খোঁজ নাই। পাকিস্তানের কারাগারে তিনি ছিলেন। কারা মারা গিয়েছে, তখন কি ডিক্লারেশন দেওয়া হয়েছিল স্বাধীনতা যুদ্ধের? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচারের কথা বলে স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। সেদিন কৃষক, শ্রমিক, এদেশের সাধারণ জনতা, তরুণ সমাজ রাস্তায় নেমে এসে যুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল। এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হয়, শেখ মুজিবুর রহমান এসে সেখানে ক্ষমতায় নিয়ে তারা বাকশালের ঘোষণা দিয়েছিল, জনগণের অধিকার খর্ব করেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল। বাকশাল কায়েম করে হাজার হাজার মানুষকে রক্ষী বাহিনী দিয়ে সেদিন হত্যা করা হয়েছিল। সেদিন কিভাবে মানুষ মৃত্যুবরণ করেছে, মুক্তিযুদ্ধ কিভাবে পরিচালিত হয়েছে, তার কোনো খবরাখবর শেখ মুজিবের কাছে ছিল না। তিনি যেহেতু ত্যাগ তিতিক্ষার সময় ছিলেন না, তার পরিবারের সকল সদস্য বিদেশে অবস্থান করেছিল। দেশে আসার পরে ক্ষমতার লোভ তাদেরকে দানবে পরিণত করেছিল। একই অবস্থা এখন বর্তমান সময়ের ক্ষেত্রে আপনারা সিমিলারিটি মিলিয়ে নেবেন। মুক্তিযুদ্ধের সময় তাদের যেমন খবর ছিল না, জুলাইয়ের সময় তাদের নেতাকর্মীরা খুব ভালো অবস্থায় বিদেশে অবস্থান করেছে, জুমে অনলাইনে কানেক্ট হয়ে এরে ওরে ফোন দিয়ে সব কিছু চালিয়েছে। যদি শেখ হাসিনার পতন না হতো তাতেও তাদের কিছু যায় আসে না, পতন হয়ে গেলে তো তারা সোনায় সোহাগা। এই জায়গাটাই তারা এখন গ্রহণ করেছে। রক্ত দেয়নি, জীবন দেয়নি, পারিবারিক ত্যাগ তিতিক্ষার ইতিহাস জুলাইয়ের সময় তাদের আমরা দেখতে পাইনি। এখন ক্ষমতায় এসে শহীদের রক্তের সাথে তারা বেইমানি করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করছে না। আমরা তাদের প্রতি অনুরোধ জানাই, এখনও সময় আছে, ফেরত আসুন, ওই দিনগুলোর কথা স্মরণ করুন। আজকে ক্ষমতায় এসেছেন, প্রথম বছর আপনাদের ক্ষমতায় আসার পরে 1 জুলাই বিপ্লব আপনারা পেলেন। দ্বিতীয় বর্ষপূর্তিটা স্মরণীয় করে রাখার সুযোগ ছিল, কিন্তু সরকারিভাবে শহীদদের নিয়ে প্রোগ্রাম করা, তাদের রিকগনিশন করা, তাদের পুনর্বাসন করা, পরিবারগুলোর খোঁজ খবর নেওয়া, এই জিনিসগুলো করার দরকার ছিল, সুযোগ ছিল, তা করেন নাই। জুলাই জাদুঘর নির্মাণ করা হয়েছে, সেটা এখনো কি কারণে উদ্বোধন করা হচ্ছে না আমরা জানি না। যে গণহত্যা পরিচালনা করা হয়েছিল, শেখ মুজিব স্নাইপার দিয়ে যেভাবে আমার ভাইদেরকে হত্যা করেছিল, শেখ মুজিবের বাহিনী অর্থাৎ শেখ হাসিনার দলবল সন্ত্রাসী বাহিনী যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, সেই গণহত্যার বিচারের কথা আমরা বলেছি। সেই গণহত্যার বিচারের দীর্ঘসূত্রিতা আমরা দেখতে পাচ্ছি। গুম কমিশনে যে রিপোর্ট করা হয়েছে, গুম কমিশন অধ্যাদেশ ল্যাপস করে দিয়ে সেই যে মানবাধিকার কমিশনের বাতিল করে সেটাকে অকার্যকর করে রাখা হয়েছে। গুম কমিশনের প্রদত্ত গুমের রিপোর্টগুলো আজ নীরবে নিবৃত্তে কান্নাকাটি করছে। গুম কমিশনের এই রিপোর্টের পরবর্তী পদক্ষেপ কি হবে জনগণ জানে না। তারা সেদিন গুম কমিশনের কাছে গিয়ে তাদের গুমের কথাগুলো বলেছিল, সেখানে হাজার হাজার মানুষকে আয়নাঘরে নিয়ে হত্যা করা হয়েছিল, বিভীষিকাময় জীবনযাপন করানো হয়েছিল গোয়েন্দা বাহিনী, ইন্টেলিজেন্স এজেন্সিগুলো দিয়ে। সেই গুমের বিচার যাতে না হয়, গোপনে আতাত করে এই ক্ষমতার মসনদে তারা বসে জনগণকে আজকে গিনিপিগ বানানো হয়েছে। জনগণ সব ষড়যন্ত্র বুঝে সময় মতো তাদেরকে জবাব দিয়ে দেবে ইনশাআল্লাহ। সরকারকে এখনও সুযোগ আছে, আমরা অনুরোধ জানাই জনগণের পাশে এসে দাঁড়ান, জনগণের পালস বুঝেন, দেশকে গঠন করার জন্য চিন্তা করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। লুটপাটের রাজনীতি বন্ধ করেন, ব্যাংক দখল করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের করায়ত্ত করা বাদ দিয়ে সেখানে মেধার ভিত্তিতে এই বাংলাদেশকে গড়ে তুলুন। বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্র জনতা দাঁড়িয়েছে, আবারও বাংলাদেশে যে বৈষম্য দেখতে পাচ্ছে, এবার দাঁড়ালে আপনাদের পরিণতি খুব করুণ অপেক্ষা করছে।
সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে ইসলামী ছাত্র শিবিরের ডাকে সাড়া দিয়ে যারা এসেছেন, যে শহীদ পরিবারগুলো এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। এই পরিবারের স্বজন হারানোর বেদনার সাথে আমরা সংহতি, আমাদের হৃদয়ের সম্পূর্ণ আবেগ দিয়ে শহীদ পরিবারের সাথে আমরা মাসব্যাপী প্রোগ্রাম কর্মসূচি পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই ত্যাগগুলোকে কবুল করেন। আমার এই প্রিয় ভূখণ্ডকে যেন আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, যে স্বপ্ন তারা দেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভূখণ্ডকে কবুল করেন। শহীদ হাদির জন্য দোয়া করি। আশ্চর্য হই যখন দেখি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে দিন দুপুরে যারা হত্যা করলো, তাদের এখনো পর্যন্ত তদন্ত রিপোর্টটা, শহীদ হাদির তদন্ত রিপোর্টটা এখনো জমা দেয়নি। বিচার তো এখন অনেক দূর, বারবার পেছানো হচ্ছে। এই জায়গাগুলোতে এই বিচার নিশ্চিত হওয়ার জন্য আমরা রাজপথে থাকব। মাসব্যাপী বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে উপজেলা পর্যায় পর্যন্ত ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করে যাচ্ছে, প্রতিবাদ করছে, স্মারকলিপি দিচ্ছে, মানববন্ধন কর্মসূচি পালন করছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করছি, দোয়া অনুষ্ঠান করছি। শহীদদের সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, শহীদের পরিবারদের সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আর কোনো শকুনের হাতে না দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার ফ্যাসিবাদ, দুঃশাসন থেকে যেন আমার এই প্রিয় ভূখণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।